স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা ৪ গায়ে খবরত লগে আছে ইশাতিরা দিয়ে অর্পা শুরুতে জানাই দির খবরের শিরোনামগিন। চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাইভেট কার হাদত ফরিয়ারে গুরুতর আহত চালক। ড্যাব নির্বাচনের সফল আয়োজন, বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনত দোয়া মাহফিলত মেয়র। অদক্ষ ড্রাইভার ও চকুত ঘুম লইরে গাড়ি চালাবার কারণে প্রতিদিন বারের ভয়াবহ দুর্ঘটনা। চাকসুর সাবেক ভিপি নাজিমুদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত। বোয়ালখালীর ৬২ শিক্ষার্থীর মেধাবৃত্তির সংবর্ধনা। হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল। এতক্ষণ খবরের শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথায় এলাহাত সড়ক দুর্ঘটনা প্রাইভেট কার হাদত ফরিয়ারে চালক গুরুতর আহত। শনিবার বেলা ১২টার মিকে এই ঘটনা ঘটে। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার ফাটেনে তথ্যে বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকাত সড়ক দুর্ঘটনা প্রাইভেট কার হাদত ফরিয়ারে চালক গুরুতরভাবে আহত হয়ে শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় প্রাইভেট কার ও মার্সা পরিবহনের বাস দ্রুত গতি চললিল। এই সময় প্রাইভেট কারিবে বাসিবের ওভারটেক করিবার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারাইয়ে রাস্তার ফাঁসর হাদত ফরি যায়। এতে করে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়। স্থানীয় তাৎক্ষণিকভাবে আহত চালকরে উদ্ধার করে হাসপাতালত পাঠাই দেয়। বেশি আঘাত হয়েছে আর ওনাকে নিয়ে আমরা বিদেশে নিয়ে গেলাম। এখন ওনাকে ভর্তি করে দিয়ে আমরা এখন এখানে চলে আসছি। তাহলে এটা মানে মূলত হয়েছে শুনলাম না কুকুরকে বাঁচাতে গিয়ে না এই গাড়িটা এখান থেকে আসার পর ওভারটেকে থেকে শুনছি আর কি। ড্রাইভার থেকে জিজ্ঞেস করার পর কি ওভারটেকে, হ্যাঁ ওভারটেকে মানে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত। উনি বলেছিলেন যদি বাঁচতে হয় এই দেশেই বাঁচবো, মরতে হলে এই দেশেই মরবো। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চট্টগ্রাম আয়োজিত ড্যাবর প্রধান পৃষ্ঠপোষক আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫ কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির সুশৃঙ্খল আর সফলভাবে সম্পন্ন হইবার হারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হই। এই অনুষ্ঠান অনুষ্ঠিত এই নগরীর নাসিরাবাদ কনভেনশন সেন্টারত। ডাক্তার এস এম সরওয়ার আলমের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তমিজউদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন, অধ্যাপক ডাক্তার আব্দুল আলিমুদ্দু, ডাক্তার বেলায়েত হোসেন ঢালি। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অন বাংলাদেশ ড্যাবর নেতৃবৃন্দ আর চিকিৎসকবৃন্দ প্রমুখ ব্যক্তি অকল। আজকে নববর্ষিকী মাহফিল উপলক্ষে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্মির রুল অনুযায়ী কোর্ট মার্শাল অনুযায়ী তার মৃত্যুদণ্ড হতে পারে। কাজে অবস্থায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত রিস্কি পজিশনে ছিলেন এবং এরপরে আমরা দেখেছি ৮০-৮১ সালের পরে যখন আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশি বিদেশি চক্রান্তের কারণে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন ১৯৮১ সালে, তারপরেই ওই সময় স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যখন সমস্ত দলগুলো যারা আওয়ামী লীগ থেকে শুরু করে জামাতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য দলগুলো যখন হোসেন মোহাম্মদ এরশাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছিল, ঠিক তখনই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে উনি ঘোষণা দিয়েছেন এরশাদের সাথে কোন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। তখন আমরা দেখেছি শেখ হাসিনাও কিন্তু এই লালদিঘির ময়দানে ছিল, উনিও বলেছিলেন যে এরশাদের সাথে কোনো নির্বাচনে আমরা যাব না। কিন্তু ঢাকাতে এসে আমরা দেখলাম যে শেখ হাসিনা এরশাদের সাথে নির্বাচনে চলে গেল, আর আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নির্বাচনে যাননি। শুধুমাত্র শেখ হাসিনা নির্বাচন করার কারণে এবং জামাত ইসলাম নির্বাচন করার কারণে ওই সময় এরশাদের ক্ষমতা আরো প্রলম্বিত হয়েছে। নেত্রী ৭১-এর মুক্তিযুদ্ধে যখন আমাদের বাংলাদেশের
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং এই ক্লাবের ঠিক সামনেই বিপ্লব উদ্যান থেকে অধিকার, স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, এগুলো কথা বলতে গিয়ে ওনাকে জোর করে ষড়যন্ত্রমূলক মামলা, 2 কোটি টাকার একটা মামলা, যেখানে 2 কোটি টাকা 6 কোটি টাকা ছিল, এখন সেটা 10 কোটি টাকা হয়ে গেছে। ফর্মুলা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে জেল থেকে বের করে যখন বিদেশে পাঠানো হচ্ছিল, তখন উনি মনের আনন্দে, আমরা সেদিন দেখেছি, হাতে মেহেদিও আমরা দেখেছি ওই সময়, রাতের অন্ধকার উনি পালিয়ে গেল দেশ ছেড়ে আমেরিকাতে ওনার ছেলে জয়ের কাছে। কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বলা হলো যে আপনিও চলে যান দেশ ছেড়ে আপনার 2 সন্তানকে নিয়ে, তারেক রহমান আর আরাফাত রহমান, উনি চাইলেন, তারেক রহমান তখন অত্যন্ত অসুস্থ ছিলেন, ওনাকে নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু সেদিন উনি দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের আপাময় জনসাধারণের কথা চিন্তা করে উনি সেদিন দেশ ত্যাগ করেননি। উনি বলেছিলেন যদি বাঁচতে হয় এই দেশেই বাঁচব, মরতে হলে এই দেশেই মরব, এই দেশ ছেড়ে আমি বিদেশের মাটিতে যাব না। এবং ওনার সে অনমনীয় দৃঢ়তার কারণে আমরা বলতে পারি যে -2 ফর্মুলা বাস্তবায়ন হয়নি এবং শেখ হাসিনাকে আবারও বিদেশ থেকে দেশে আনা হয়েছিল এবং একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন সে সময় আমরা দেখেছি উপস্থাপন করতে 2008 সালে, যেখানে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছে। 88 সালে আবার যখন এরা আন্দোলন সংগ্রামের মধ্যে এরশাদ যখন মুক্ত হয়ে পড়লো, আবার একটা নির্বাচনের ঘোষণা দিল, সে সময় যখন শেখ হাসিনা এবং অন্যান্য দলগুলো আরেকটি ক্রাইসিস আমরা দেখেছি 1/11 সময়। আপনারা সবাই দেখেছেন 2006 সালের পরে আওয়ামী লীগ যখন পিটিয়ে বাইতুল মোকাররম চত্বরে একজন মানুষকে মেরে ফেলল, তারপরে 1/11 আসলো, সেই সময় মাইনুদ্দিন ফখরুদ্দিন যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেল, পাশাপাশি শেখ হাসিনাকেও জেলে নিয়ে গেল, আমরা দেখেছি কে আপোষ করেছে। অদক্ষ ড্রাইভার ও চকুত ঘুম লইলে গাড়ি চালাবার হারণে চট্টগ্রাম সড়ক গুণত প্রতিদিন বাড়ে ভয়াবহ দুর্ঘটনা। বিস্তারিত চান সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর পাঠানো তথ্যে। চট্টগ্রামের সড়ক গিনত প্রতিদিন বাড়ে ভয়াবহ দুর্ঘটনা। গতকাল শনিবার সকাল 9:30 নগরীর বন্ধ থানাধীন রেলওয়ে স্কুল ও মনসুর মার্কেটের সামনে ঘটে যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায় পিএইচপি গ্রুপের মালবাহী লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নেয় আইলাইনের উদ্দে উড়ি সজোরে ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটি। ধাক্কাত খুঁটি ভাঙি পড়ে এবং লরির সামনে অংশ রাস্তার অপর প্রান্তে যায় গুই। তবে সৌভাগ্যবশত এই ঘটনা থুনো হতাহতের ঘটনা ন ঘটে, কিন্তু ড্রাইভারের অসাবধানতায় সরকারি সম্পদে ব্যাপক ক্ষতি হই বলে মনে করেন সংশ্লিষ্ট সকল। দুর্ঘটনার খবর পাইলে ঘটনাস্থলত পৌঁছে যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপর টিম ও বন্দর থানা পুলিশ। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে মালবাহী লরি আটক করে থানাত লই যায়। সড়ক পরিবহন বিশেষজ্ঞ হইয়ে চট্টগ্রামত প্রতিদিন গড়ে 15-20 ছোট বড় দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ অদক্ষ চালক নিয়োগ, দীর্ঘ সময় টানা গাড়ি চালান এবং ড্রাইভিং এর সময় ঘুমাওয়া। গত সপ্তাহে নগরীর অক্সিজেন মোড়, ভদ্রাট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও মিরসের অংশে একাধিক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত এবং কয়েক ডজন যাত্রী আহত হই। প্রত্যক্ষদর্শীদের দাবি এসব দুর্ঘটনার পিছনে চালকের অসাবধানতাই মুখ্য কারণ। সাধারণ মানুষের অভিযোগ, পরিবহন মালিকের সস্তা মজুরিতে অপ্রশিক্ষিত চালক নিয়োগ দেয় এবং একটানা 12-14 ঘন্টা গাড়ি চালাতে বাধ্য করে। এতে দুর্ঘটনা ঝুঁকি বাড়ে যায় প্রতিনিয়ত। চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানাই তারা নিয়মিত অভিযান পরিচালনা করে, তবে প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বন্ধ করতে হলে পরিবহন মালিকসকল সচেতন হওয়ার পরামর্শ দেয়। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনা লইলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ে। সংশ্লিষ্ট সকল হয়ে সচেতনতা ও কঠোর নিয়ম প্রয়োগের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব। প্রয়াত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নাজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত এই চট্টগ্রাম প্রেস ক্লাব আব্দুল খালিক মিলনায়তন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভিপি নাজিম আজকে নেই আমাদের মধ্যে। আমার জন্য এটা আমি মনে করি ভাগ্যের নির্মম পরিহাস, নিয়তির পরিহাস যে একজন ছাত্র নেই। আমি শিক্ষক হিসেবে তার স্মরণসভায় সভাপতিত্ব করছি। আমি মনে করি কোন শিক্ষকের আগে ছাত্রদের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। এবং আমি নাজিমকে খুব ভালো জানতাম, সে যে একজন খুব ভালো মানুষ ছিল আজকের এই মিটিংয়ে
স্মরণ সবাই তার প্রমাণ করে, যারা আছে বিরূপ প্রকৃতিতে তার প্রতি নিতান্তই আন্তরিক ভালোবাসা ছিল বলেই আজকে সভাটা এরকম সাকসেসফুল হয়েছে। আমরা যেভাবে দেখেছি একজন অসাধারণ বন্ধুবৎসল একজন মানুষ, একজন লিডার হিসেবে ভীষণ সাপোর্টিভ ছিলেন। বিশেষ করে তার যারা স্নেহাস্পদ ছোট ভাই বোনেরা ছিলেন তাদের প্রতি উনি ছিলেন আনকম্প্রোমাইজিং, তাদের প্রতি স্নেহ ভালোবাসা ভীষণভাবে উদার ছিলেন। এরকম একটি মানুষ যার নামের সাথে ভিপি শব্দটি যুক্ত হয়েছে, উনি এই সময়ে বিশেষ করে এই পট পরিবর্তনের পরের এই সময়টাতে ওনার মতো নেতা ভীষণভাবে প্রয়োজন ছিল। এবং অ্যালামনাই, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে তার ভূমিকাটা ছিল অত্যন্ত উজ্জ্বল একটি ভূমিকা ছিল। আমি মনে করি যে ওনার অনুপস্থিতিতে অ্যালামনাই সবসময় তাকে বোধ করবে, তার অভাবটি ফিল করবে এবং তার অভাবটি কখনোই পূরণীয় হবে না। সেটা আমি যেখানে যেতে পারলে ভাইছিলাম, কিন্তু এই যে ঢাকায় গেল নাজিম ভাই আসলো, তার নন্দর আসলো, সেখান থেকে যাবো বাড়ি কতক্ষণ নিয়ে হলো, সেখানে দ্বিতীয় জানাজার পর নাজিম ভাইয়ের ছেলে সকলে চাইতাম মানুষ আর মানুষের জন্য কথা বলতাম। আমি একদিন রাগ করে বললাম, নাজিম ভাই আপনি কি পার্সোনাল কথা বললেন আমাকে বললেন, আপনি বুঝতেছেন না আমার বিশাল একটা কাজ আছে, বসে আছে। যখন প্রশস্ত হয়ে গেল, আমি মনে হয় আমরা কয়েকজন বিরাশি দিয়েছে দেখতে গেলাম। এখন না আমার সঞ্চালনের ফাঁকে পারে, সেটা হলো আমাদের ছোট ভাই নজরুল যখন আমাকে ফোন করে চিরনং ইউনিভার্সিটি থেকে, যখন বলে যে জসিম ভাই আমি আপনাদের স্মরণ সভা আপনারা অনেক কষ্ট করেছেন, আমি এখন অসুবিধার মধ্যে আছি, এরপরেও আমি একটা শরীর হতে চাই, অনেকটা বিকাশ নাম্বারে আমি অল্প কিছু টাকা পাঠাতে চাই আপনাদের এই অনুষ্ঠানের খরচের জন্য। আমি মনে করি নজরুল ভাই এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত যদি না হতো নজরুলের একটি কথাটি আমি আপনাদেরকে বলে দিতে চাই, আসলে আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। আমার জন্য খুব ইমোশনাল। ওনার সাথে আমার খুব বেশি দিনের যে পরিচয় সেরকম না, কিন্তু কিছু কিছু মানুষের আচরণ কথা সবসময় মানুষের মনে গেঁথে যায়। নাজিম ভাই ঠিক সেরকম একজন মানুষ ছিলেন। আমি আজকে যে স্যারের সাথে যখন আসছিলাম তখনও আমরা গাড়িতে আসলে ওনার সম্পর্কে বলছিলাম যে উনি আসলে জানতেন মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, মানুষকে কিভাবে স্নেহ করতে হয়। তো ওনার ওই আচরণগুলোর কারণেই হয়তো উনি মানুষের মনে ঠিক ওইভাবে গেঁথে আছেন। আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি অসুস্থ হওয়ার পর আমি শুনতে পেলাম শত শত ছাত্র, আমার প্রাক্তন ছাত্ররা হসপিটালে গিয়ে, নিশ্চয়ই আপনারা ওখানে গিয়েছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নাজিম আমার সরাসরি ছাত্র ছিল, নাজিম আমার বাসার কাছেই থাকতো। নাজিম যে রোগে ভুগতেছিল একই রোগে ভুগে আমার স্ত্রীও মারা গেছে, যার কারণে তার সাথে আমার একটা ইন্টারেকশন বেশি। আমি তাকে সেই সূত্রে মানুষের সাথে আমার অনেক পরিচিত, অনেক, কিন্তু আমি যে চিনতাম না। একদিন আমি ইলেকশন করছি, ওনারা টেলিফোন করেছি, টেলিফোন করার পর বলতে আমি ওনারা টেলিফোন করলে পুরো আমার স্বীকার করতে তুই সবাইকে না হোক মনে থেকে না হোক আইসো ভাই হঠাৎ আমি অসুবিধা আচ্ছা আইসো আইও তো আচ্ছা শেষ সূত্র আমি গেলাম নিজের বলতে ওনার বাসায়। তখন কেউ ছিল না, একদম ওনাকে মানে নিজের করা হয়ে গেছি। তখন উনি বলতেন আমি যে আজকে কেউ না, আজ কেউ নাই, আমরা বলেছি। আজকে আমাদের একজন ঘনিষ্ঠ ভাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি নাজিমের স্মরণ সভায় সম্মানিত সভাপতি আমার শিক্ষক মহোদয় উপস্থিত। আমি আজকের এই স্মরণ সভা আয়োজন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সর্বস্তরের যারা দায়িত্বশীল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যে নাজিম ভাইয়ের মৃত্যুর প্রায় আজকে 8-9 মাস মতো হয়ে যাচ্ছে, একটা স্মরণ সভা আপনারা আয়োজন করেছেন। নাজিম ভাই সাথে আমাদের পরিচয় 1992 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলেন। তখন থেকে নাজিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক। এর আগে ওনার যে নির্বাচন, চাকসু নির্বাচন, তখনও পরিচয় ছিল, কিন্তু 1992 সালে জাতীয়তাবাদী দলে যোগদান করার পর থেকে নাজিম ভাইয়ের সাথে আমাদের পরিচয় এবং সম্পর্ক। অত্যন্ত বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। আমরা আজকে তার এই স্মরণ সভায় তার আত্মার মাগফিরাত কামনা করছি। নাজিম আমরা প্রায় সমবয়সী, যদিও বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি আমার আগে হয়েছে, মাঝখানে তার একটু ব্রেক ছিল। এরপরে আবার রাজনীতি বিজ্ঞান বিভাগের তখন সভাপতি ডক্টর আফতাব আহমেদ, আমরা যাকে আফতাব ভাই ডাকতাম, তিনি যখন ডিপার্টমেন্টের সভাপতি, তখন নাজিম আবার ভর্তি হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি শুরু করে। স্মরণ সভায় আমরা উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। উনি আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের অন্তরে উনি চিরদিন বেঁচে থাকবেন। নাজিম ভাইয়ের সাথে আমাদের অনেক স্মৃতি, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপি হিসেবে নয়, আমাদের রাজনীতি বিজ্ঞান বিভাগের অগ্রজ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি আমাদের সাথে অনেক সুদৃঢ় বন্ধনে সংযুক্ত ছিলেন। বোয়ালখালীর শহীদ ওমর স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত 2025 শহীদ ওমর স্মৃতি মেধাবৃত্তি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী অকলরের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। শহীদ ওমরের মা যখন বললেন আমার মতো শহীদ ওমরদের যারা সহযোগীরা শাহাদাত বরণ করেছেন, তারা যেন এই বৃত্তি ফাউন্ডেশনের মতো আরো কিছু সামাজিক কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং পারলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা যেন অনুষ্ঠিত হয়, সেরকম একটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। বিলম্বে হলো এত সুন্দর একটা অনুষ্ঠান, এটা শুধু আজকে বোয়ালখালী উপজেলার জন্য মডেল নয়, এটা সারা দেশে যারা শহীদ হয়ে নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে, সনদ করতে গিয়ে প্লাস ওই জুলাই সনদের ব্যস্ততা, প্লাস জুলাই মাসে আগস্ট মাসে বিশেষ করে শহীদ এবং আহত যোদ্ধাদের বিভিন্ন অনুষ্ঠানাদিতে এই বৃত্তি অনুষ্ঠানটা উনি একটু অপারগতা প্রকাশ করেছেন যে আমাদের কর্মকর্তাদের নিয়ে আপনারা এবার করে ফেলেন। আমি এটাকে সামাজিক একটা রূপ দেওয়ার চেষ্টা করব, প্রতিষ্ঠানের রূপ দেওয়ার চেষ্টা করব। গিয়েছিল আমরা যখন 2-3 দিন আগে থেকে ফোন দেওয়া শুরু করেছিলাম, ফোন দেওয়ার সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে ভাই প্রোগ্রাম কি আদৌ হবে। আমরা তখন বলতেছি 23 তারিখ প্রোগ্রাম, বিকাল 2টায় আমাদেরকে একটু আসতে হবে। আমাদের কথা বলার আগে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে প্রোগ্রাম কি আদৌ হবে কিনা, যেটা আসলে বাস্তবতা এবং আমাদের কারণে আমাদের মনের মধ্যে আশঙ্কাটা সৃষ্টি হয়েছিল। তা দুঃখ প্রকাশ করছি, সেটা বিষয়টা ছিল বিশেষত আমাদের হাতে। আমরা হযরত ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফেসানী রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মাহফিল ও মুজাদ্দিদিয়া সম্মেলন 2025 শাকপুরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা ময়দানত আয়োজিত হই। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরার পাঠানো তথ্যে বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হযরত ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফেসানী রাদিয়াল্লাহু তাআলার ইসালে সওয়াব মাহফিল ও মুজাদ্দিদিয়া সম্মেলন 2025 শাকপুরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা ময়দানত আয়োজিত এই সম্মেলনত উপস্থিত আছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও বুজুর্গানে দিন। মাহফিলত সভাপতিত্ব করেন হাদিয়ে জমান হযরত শাহজি কেবলা মসজিদি শেরহিন্দি পীর সাহেব পারাঙ্গিয়া দরবার শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক। প্রধান বক্তা হিসেবে অনল বর্ষী বক্তব্য প্রদান করেছেন হযরত আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদিরি, অধ্যক্ষ উরকির সর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা রাউজান। এছাড়াও উপস্থিত আছেন শাকপুরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ মাওলানা নূর মোহাম্মদ। সম্মেলনত আগত আলেমরা হই
ইমামে রাব্বানি মুজাদ্দিদ আলফাসানি রাদানহু তাআলা ইসলামের সত্যিকার শিক্ষারে নবজাগরণের মাধ্যমে প্রতিষ্ঠা করছিল। তার আদর্শ ধারণ করি চলাই মুসলমান সকলের দায়িত্ব। মাহফিলত কোরআন তেলাওয়াত, মুনাজাত ও আলোচনার মাধ্যমে আত্মশুদ্ধি, ইসলামী শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে তরিকতে ভূমিকা লয় আলোচনা হয়। মাহফিলত হাজারো ভক্ত অনুরাগী সমাগম ঘটে এবং বেগুনে মহান আল্লাহর সন্তুষ্টি ও উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। দর্শক, শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা চাট গে খবর আর আবারও হাজির হয়ে মিললে আরো তথ্যবহুল হবল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিএনটিভি সিটিজির লগে থাকবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।